পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই, সুতরাং আর কোনো চিন্তা নাই। এই তত্ত্ব, এই ফতোয়া এখন প্রতিষ্ঠিত করার বোধহয় সময় এসেছে। সেই উর্বর সময়ে, উর্বর ভূমিতে এই তত্ত্ব প্রতিষ্ঠিত করার জন্য উঠে পড়ে লেগেছে এক বা একাধিক পক্ষ, এবং সেই পক্ষ কখনো কখনো পাকিস্তান থেকে কাউকে কাউকে আমদানি করে এই ফতোয়া জারির ব্যবস্থা করছে, এবং সেটা বীর বিক্রমে করছে, বাধাহীনভাবে করছে, কখনো কখনো বা পৃষ্ঠপোষকতা পাচ্ছে। পাকিস্তানের একজন রাজনীতিবিদ, পাকিস্তানের একজন মন্ত্রী বলার সাহস পাচ্ছে এখন বাংলাদেশের মাটিতে আনুষ্ঠানিকভাবে ওপেন প্রোগ্রাম করে যে বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই, অতীতের কথা ভুলে যায়। কি হলো, কি বলছে, সরকারি বা কি ভাবছে, এগুলো হওয়ার মানে ব্যাপারটা কিসের লক্ষণ, কিসের ইঙ্গিত দিচ্ছে? চলুন একটু জেনে দেখি যে সত্যিই বাংলাদেশটা এখন পাকিস্তানের জন্য উর্বর ভূমি হয়ে গেল কিনা। তবে সেই আলোচনায় যাবার আগে বাংলাদেশের সবার মতোই গতকালকে ফুটবলে আমরা অসাধারণ একটা কৃতিত্ব অর্জন করেছি। বাংলাদেশ দল ভারতকে পরাজিত করেছে। সেই জয়টা, বাংলাদেশের সেই জয়টা কোনো কোনো পক্ষ রাজনৈতিক মিশেলে, আন্তর্জাতিক সম্পর্কের মিশেলে একটু অন্যভাবে ব্যাখ্যা করতে চাইলেও আমরা কোনোভাবে ব্যাখ্যা করতে চাই না। আমরা নিরেট সাদাসিধেভাবে বাংলাদেশ ফুটবল দলকে অভিনন্দন জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বাংলাদেশের মাটি এখন পাকিস্তানি চাষের জন্য খুব উর্বর হয়ে গেছে। এটা আমাদের জন্য সৌভাগ্য নাকি দুর্ভাগ্য, সেটা হয়তো সময়ই নির্ধারণ করবে। সেটা নিয়ে তির্যক মন্তব্য না হয় এখন নাই করে। সময় গড়ায়, সময় আসে, দিন যায়, কথা থাকে। সেই দিনগুলো, মানে খারাপ দিনগুলো হয়তো চলে গেছে। এখন সোনালি দিন এসেছে। সোনালি দিন এসেছে বলেই পাকিস্তানি রাজনীতিবিদরা বাংলাদেশে এসে ফতোয়া দিচ্ছেন পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই। তাহলে ৩০ লক্ষ শহীদের ইতিহাস, ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের ইতিহাস, আমাদেরকে শোষণের, দীর্ঘ শোষণের, আমাদের ভাষা কেড়ে নেয়ার ইতিহাস, সেগুলো কিছুই না। সেগুলো একটা দুর্ঘটনা। সেই দুর্ঘটনা আমাদের তো ভুলে যাওয়াই উচিত। প্রথম আলোর শিরোনামটা দেখলেই আপনি বুঝতে পারবেন। সেখানে তারা শিরোনাম করেছে এক ভদ্রলোকের ছবি দিয়ে। সেই ভদ্রলোক পাকিস্তানি একজন রাজনীতিবিদ। তার ছবি দিয়ে শিরোনাম করেছে প্রথম আলো, অতীতের সব ভুলে বাংলাদেশ পাকিস্তান এখন ভাই ভাই, পাকিস্তানি রাজনীতিক ফজলুর রহমান। তার মানে বাংলাদেশে আমরা কতটা উর্বর ভূমি তৈরি করেছি পাকিস্তানিদের জন্য, যে একজন পাকিস্তানি এসে ৫৪ বছর পরে বাংলাদেশে দাঁড়িয়ে বলতে পারছে যে অতীতের সব কিছু ভুলে যান, এখন পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই। কি বলছেন তিনি একটু শুনি। অতীতের সব কিছু ভুলে বাংলাদেশ ও পাকিস্তান এখন দুটি ভ্রাতৃপ্রতিম দেশ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের রাজনৈতিক দল জমিয়তি উলামায়ে ইসলামের সভাপতি এবং দেশটির সাবেক মন্ত্রী মাওলানা ফজলুর রহমান। কদিন আগেই এই ভদ্রলোকের উপস্থিতিতেই সম্ভবত সোহরাওয়ার্দী উদ্যানে একটা অনুষ্ঠান হয়েছিল, যেখান থেকে বড় বড় চিৎকার ধ্বনি আমরা শুনেছি কাদিয়ানীদের, শিয়া সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করতে হবে, কাফির ঘোষণা করতে হবে। এবার তিনি বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই এই ফতোয়া দিচ্ছেন। তিনি বলেছেন, পাকিস্তান সবসময় বাংলাদেশের কল্যাণ, উন্নতি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা করে। কি মজার রসিকতা চিন্তা করছেন? পাকিস্তান সবসময় বাংলাদেশের কল্যাণ, উন্নতি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতা কামনা করে। বাংলাদেশকে তারা ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে মনে করে। বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই, অতীতের সব কিছু তারা ভুলে গেছে। মানে অতীতের সব কিছু পাকিস্তান ভুলে গেছে। পাকিস্তান ভুললো কি ভুললো না, আমার কি যায় আসে ভাই? আমার তো ভোলার কথা নাই, আমি তো ভুলতে পারবো না। আমি তো আমার ৩০ লক্ষ শহীদের কথা যদি ভুলে যাই, তাহলে তো আমার মুক্তিযুদ্ধকে আমার অস্বীকার করা হবে। তাহলে কি ব্যাপারটা এরকম যে আমি এখন মুক্তিযুদ্ধকে অস্বীকার করব, মুক্তিযুদ্ধকে ভুলে যাব, এবং এই ব্যাপারগুলো প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে আমরা কেউ কেউ অতি উৎসাহী হয়ে এরকম মেসেজ দেওয়ার চেষ্টা করছি যে শেখ হাসিনা বিরোধী মানে যে আন্দোলন ছিল, শেখ হাসিনাকে উৎখাত করার যে আন্দোলন ছিল, জুলাই বিপ্লব, ছাত্র জনতা এত কষ্ট করে, এত প্রাণের বিনিময়ে যে বিপ্লবটা করলো একটা ভালো বাংলাদেশের লক্ষ্যে, সেই বিপ্লবটা কেউ কেউ পাকিস্তান প্রতিষ্ঠিত করার জন্য কাজে লাগানোর চেষ্টা করছে।
যদি কেউ এই কাজে লাগানোর চেষ্টা করে থাকে তাহলে জুলাইয়ের বিপ্লবীরা কি এই ব্যাপারটা রুখে দেওয়া উচিত না? আমার মনে হয় যে তাদের কর্তব্য হয়ে দাঁড়ায় এই ব্যাপারটা, এরকম উদ্দেশ্য রুখে দেয়া। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে তিনি এই কথা বলেছেন। পাকিস্তানের এই রাজনীতিক বলেন, ইসলাম শান্তির ধর্ম, সবসময় ৭১-এও কিন্তু ইসলামের দোহাই দিয়েই আমাদের উপরে আক্রমণ করেছিল, আমাদের মা বোনের সম্ভ্রম কেড়ে নিয়েছিল। যখন যখন আমাদের মা বোনকে ধর্ষণ করেছিল তখন কিন্তু তাদের ইসলামের কথা চিন্তা হয়নি, তখন তারা গনিমতের মাল মনে করেছে, এগুলোকে গনিমতের মাল মনে করে উপভোগ করেছে। এই যে উপভোগ করে আবার ইসলামের দোহাই দেয়া, এই রাজনীতি পাকিস্তান করে বলেই তো পাকিস্তান আজকে পৃথিবীর নিকৃষ্টতম দেশগুলোর মধ্যে একটা, ব্যর্থ রাষ্ট্রগুলোর মধ্যে একটা, যেখানে প্রায় প্রতিদিন বোমা হামলা হয়, প্রতিদিন মসজিদে মানুষ মরে। এই সংস্কৃতির একটা দেশের সঙ্গে আমি আমার সম্পর্ক আমার ভাই সম্পর্ক তৈরি করব, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করব এবং বুকে টেনে নেব। এটাই হচ্ছে বাস্তবতা এখন। বলছেন, মুসলমানরা শান্তিতে বিশ্বাসী হলেও আজ ফিলিস্তিনে মুসলমানদের রক্ত ঝরছে, চেচনিয়াতে এর আগেও রক্ত ঝরেছে। মুসলমানদের পারস্পরিক অনৈক্যের কারণেই অন্যরা হামলার সুযোগ পাচ্ছে। মুসলমানের প্রতি যদি আপনার এতই প্রীতি থাকে তাহলে আমেরিকার সঙ্গে এত দহরম মহরম পীড়িত আপনাদের কেন? যদি মুসলমানের প্রতি আপনার এতই পীড়িত থাকে তাহলে পূর্ব পাকিস্তান, আমরা ৭১ সালে যারা ছিলাম সেই পূর্ব পাকিস্তানে আমরা কি মুসলমান ছিলাম না সংখ্যাগরিষ্ঠ? 90% 90% না, আমরা 70% অন্তত মুসলমান ছিলাম না এই অঞ্চলের মানুষ। সেই 70% সংখ্যাগরিষ্ঠ মুসলমানের উপরে আক্রমণের সময় আপনাদের বাপদাদা আমেরিকার সাহায্য নিয়ে যখন আক্রমণটা করলেন তখন মনে হয়নি যে আমেরিকা ইহুদি খ্রিস্টানের দেশ? তখন মনে হয়নি মুসলমান ভাই তখন আমাদেরকে আক্রমণ করার সময় মনে হয়নি, আমাদের মা বোনের সম্ভ্রম কেড়ে নেওয়ার সময় মনে হয়নি যে আমার মুসলিম বোনের কিংবা মুসলিম মায়ের সম্ভ্রম আমি কেড়ে নিচ্ছি? মনে হয়নি। আজকে ভুলে গেছেন, বলছেন যে আমরা সব ভুলে গেছি। তা আপনি ভুলে গেলে আমার কি যায় আসে? আমি তো ভুলিনি। এবং যারা বাংলাদেশের ভুলেছে তারা নিশ্চিত করেই কি তাহলে ওই ৭১-এর সেই পরাজিত পক্ষ, যারা আবারও উঠে পড়ে লেগেছে এই সুযোগে, জুলাই বিপ্লবটাকে ৭১ বিরোধী বিপ্লব এভাবে প্রতিষ্ঠিত করার নগ্ন প্রয়াস তারা চেষ্টা করছে? জুলাই বিপ্লবটা কিংবা শেখ হাসিনা বিরোধী আন্দোলন তো কোনোভাবেই ৭১ বিরোধী আন্দোলন ছিল না, সেটা মুক্তিযুদ্ধের বিরোধী আন্দোলন ছিল না। সেটাকে যদি আজকে কেউ ওইভাবে ইউজ করতে চায় এবং সেটা যদি আমরা টের পেয়েও সেটা আমরা যদি রুখে দিতে না পারি, আমরা যদি তার প্রতিবাদ না করি, তাহলে জুলাই বিপ্লবীদের একসময় জাতির কাছে কৈফিয়ত দিতে হবে যে তোমরা চুপ থেকে এদেরকে আশকারা দিয়েছিলে কেন। জমিয়তে উলামা পাকিস্তান সবসময় দলমত নির্বিশেষে মুসলিম অমুসলিম সবার অধিকারের জন্য কাজ করে যাচ্ছে বলে তিনি জানান। বলেছেন, অমুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করাকে ফরজ মনে করে জমিয়তে ইসলাম, অমুসলিমকে নিরাপত্তা দেওয়া ফরজ মনে করেন। অথচ বাংলাদেশে হায়ারে এসে আপনি সমাবেশ করে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার, নাস্তিক ঘোষণা করার, কাফের ঘোষণা করার ফতোয়া দেন। অথচ ইসলামে পরিষ্কার বলা আছে যে কাউকে তুমি কাফের ঘোষণা করতে পারো না। কাফের ঘোষণা করার একমাত্র স্টেক হোল্ডার হচ্ছে মহান সৃষ্টিকর্তা আল্লাহ। তাছাড়া আর কেউ কাউকে কাফের ঘোষণা করতে পারে না, এমনকি ফেরেশতারাও কাউকে কাফের ঘোষণা করতে পারে না। সেই অধিকার একমাত্র সংরক্ষণ করেন মহান সৃষ্টিকর্তা। তিনি একেবারে শেষ বিচারের দিনে সিদ্ধান্ত নেবেন কে ইমানদার, কে কাফের, কে নাস্তিক, কে মুরতাদ, সেই সিদ্ধান্ত তাদের। আজকে যে আপনারা ফতোয়া দিচ্ছেন, আবার সুযোগ পেলেই ভালো ভালো কথা বলছেন যে অমুসলিমদের নিরাপত্তা দিচ্ছেন, এই ঘটনা এই ভদ্রলোক যখন এই বয়ান, এই ফতোয়া এই ভদ্রলোক যখন দিচ্ছেন তখন খুবই মজার একটা নিউজ আমরা দেখছি। সেই মজার নিউজটা কালের কণ্ঠের ফটোকার্ডটা দেখলেই বুঝতে পারবেন। আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আত্মিক ও ঐতিহাসিক। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আমাদের আত্মিক এবং ঐতিহাসিক। হ্যাঁ, ঐতিহাসিক সম্পর্ক আমাদের পাকিস্তানের সঙ্গে, অবশ্যই আমাদের ঐতিহাসিক সম্পর্ক। আমরা 1952 সালে ভাষার জন্য লড়াই করেছি পাকিস্তানি হায়নাদের বিরুদ্ধে। আমরা ৭১-এ লড়াই করেছি, 30 লক্ষ প্রাণ দিয়েছি, 2 লক্ষ সম্ভ্রম দিয়েছি পাকিস্তানি হায়নাদের জন্য, এবং সেই সম্পর্কটা অবশ্যই ঐতিহাসিক। কিন্তু সেই ঐতিহাসিক সম্পর্কটা কখনোই বুকে টেনে নেওয়ার মতো সম্পর্ক নয়। এখন ব্যাপারটা এরকম হয়ে গেছে
এই মানে তিনি যার উদ্দেশ্যে তিনি বলেছেন সেটা হচ্ছে যে তার অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দারের সৌজন্য সাক্ষাৎ করতে এলে তার কাছে এরকম কথা বলেছেন যে পারস্পরিক সহযোগিতা, সক্ষমতা বৃদ্ধি, অপরাধী হস্তান্তর, সেফ সিটি নির্মাণ, পুলিশের কাজে পারস্পরিক সহযোগিতা, এসব ব্যাপারে এসব আদান প্রদান হবে এরকম কথা বলেছেন। সেগুলো হতেই পারে, সেগুলো ভিন্ন কথা, কিন্তু তিনি যখন মন্তব্য করবেন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আত্মিক এবং ঐতিহাসিক, পাকিস্তানের সঙ্গে আত্মিক সম্পর্ক আমাদের কবে হলো? আমরা কি খুব তাড়াতাড়ি ভুলে গেলাম 52-র কথা, 71-এর কথা? তাহলে কি 71-এ আমরা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করিনি? আমাদের পক্ষে পাকিস্তান যুদ্ধ করেছে ভারতের বিরুদ্ধে, আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম 71-এ, যেখানে পাকিস্তান আমাদের সহযোগিতা করেছিল, আমেরিকা আমাদের সহযোগিতা করেছিল। ইতিহাসটা কি এখন সেইভাবে লেখা হবে? যখন পাকিস্তানি রাজনীতিবিদ এসে বলেন যে আমরা সব ভুলে গেছি, এখন পাকিস্তান ভাই ভাই, তিনি বলছেন তারা ভুলে গেছেন, মানে আমরা কে, এটা কেয়ার করার কিছু নেই। কিন্তু মানে তিনি তার মতো করে বলতেই পারেন, ফতোয়া দিতেই পারেন, কিন্তু সরকারের দায়িত্বশীল ব্যক্তি যখন বলবেন যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আমাদের আত্মিক এবং শব্দটা হচ্ছে আত্মিক এবং ঐতিহাসিক, এই দুটো শব্দ ব্যবহারের প্রাসঙ্গিকতা, পাকিস্তান যখন শব্দটা উচ্চারিত হবে তখন কি থাকে? পাকিস্তানের সঙ্গে আদৌ কি আমার সম্পর্ক আত্মিক এবং ঐতিহাসিক? প্রশ্নটা থেকেই যায়, এবং প্রশ্নটা থেকে যায় বলেই এখনকার অনেক কর্মকাণ্ড, অনেক আয়োজন, সেই আয়োজন এবং কর্মকাণ্ডগুলো এমন হয়ে যাচ্ছে না তো? আমরা অসচেতনভাবে এমন কথা কিংবা এমন কাজ করছি না তো যে কথা এবং কাজগুলো গত বছরের জুলাই বিপ্লবকে কলঙ্কিত করবে? জুলাই বিপ্লবকে পাকিস্তানপন্থী বিপ্লব হিসেবে কেউ কেউ আখ্যা দেওয়ার সুযোগ পাবে, এবং সেই সুযোগটা আমরা করে দিচ্ছি না তো নিজের অজান্তেই কিংবা আয়োজন করেই? প্রশ্নটা অনেক বড় প্রশ্ন। প্রশ্নের সমাধান কিংবা প্রশ্নের উত্তর কোথাও নেই, কারো জানা নেই। দর্শক, আপনার জানা থাকলে জানিয়ে লিখতে পারেন আমাদের